আমার মামি ছিলেন অসাধারণ সুন্দরী এবং তরুণী। আমাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল মাত্র ৪-৫ বছরের। মা বাবার অকাল মৃত্যুর পর মামি আমাকে তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে আমার যত্ন নিতে শুরু করেন। তবে আমি বুঝতে পারছিলাম না কেন তিনি আমাকে এত ভালোবাসা দেখাচ্ছেন। একদিন রাতে মামা বাড়িতে ছিল না। মামি হঠাৎ আমাকে ডেকে তার শোবার ঘরে নিয়ে গেলেন এবং বললেন যে একা ঘুমাতে তার ভয় লাগছে, তাই আমি তার সাথে ঘুমানোর সিদ্ধান্ত নেই। তারপর মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, দেখি মামি এখনও জেগে আছেন আর তিনি, বন্ধুরা আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার জীবনের এক সময় এমন ছিল যখন আমি খুবই অস্বস্তিতে ছিলাম। আমার মা বাবা মারা যাওয়ার পর আমার মামি আমাকে তার নিজের বাসায় নিয়ে আসেন। তিনি আমার থেকে মাত্র কয়েক বছর বড় ছিলেন, কিন্তু তাতে কিছুই যায় আসেনি। তিনি আমার নতুন অভিভাবক হয়ে উঠেছিলেন। তার স্নেহ ও ভালোবাসা আমাকে সব সময় ঘিরে রাখত। আমি তাকে অনেক ভালোবাসতাম। দিন গড়ানোর সাথে সাথে আমি লক্ষ্য করলাম মামি আরও খোলামেলা হয়ে উঠছেন। তার পোশাক ও আচরণে পরিবর্তন এসেছে এবং তিনি যেন স্বাধীনভাবে চলাফেরা করছিলেন। তবে আমি কখনোই তার প্রতি অসম্মানজনক কিছু ভাবিনি। তার সাথে আমার সম্পর্ক ছিল একদম মা ছেলের মতো। তবে কিছু সময় পর মামার অনুপস্থিতিতে মামি আমার সাথে বেশি সময় কাটাতে শুরু করলেন। তিনি হয়তো একাকিত্ব অনুভব করছিলেন, আর আমার উপস্থিতি তাকে কিছুটা সান্ত্বনা দিচ্ছিল। আমি সবসময় তাকে সম্মান করতাম এবং তার যত্ন নিতাম। আমাদের সম্পর্কে কোনো অবাঞ্ছিত সীমা অতিক্রম করিনি, কারণ আমাদের সম্পর্কের ভিত্তি ছিল পারস্পরিক সম্মান এবং যত্ন। আমি তখন মাত্র ১৭ বছর বয়সের ছিলাম এবং আমার মামি আমার থেকে মাত্র কয়েক বছরের বড় ছিলেন। মামি ছিলেন একজন স্নেহময় মানুষ, তবে তিনি নিজের মধ্যে এক ধরনের আলাদা সৌন্দর্য বহন করতেন। তার চেহারা ও পোশাক সবসময় তাকে আলাদা করে তুলত। যদিও তিনি আমার চেয়ে বয়সে কিছুটা বড় ছিলেন, তবুও তার মধ্যে এক ধরনের স্বাধীনতা ছিল যা আমি সবসময় লক্ষ্য করতাম। একদিন রাতে মামা ফোন করে জানালেন যে তিনি সেই রাতে বাড়ি ফিরতে পারবেন না, কারণ তিনি অন্য শহরে ছিলেন। মামি এই সংবাদ শুনে বেশ খুশি হলেন এবং বললেন, আজ তুমি আমার ঘরে ঘুমাও, তোমার মামা আজ বাড়িতে আসবেন না। আমি বুঝতে পারলাম যে মামি আমাকে বেশি সময় দিতে চাচ্ছেন, কারণ তিনি একাকিত্ব বোধ করছিলেন। যদিও আমার মনে তখন অনেক অস্বস্তি ছিল, তবুও আমি তার প্রস্তাবে সম্মতি জানালাম। আমার মামি সবসময় আমার প্রতি যত্নশীল ছিলেন। আমি তখন যুবক হতে শুরু করেছি, আর এই সময়ে তার সান্নিধ্য আমাকে মানসিকভাবে সমর্থন দিয়েছে। যদিও তার উপস্থিতি মাঝে মাঝে আমাকে সংকুচিত করে তুলত, তবুও তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা কখনোই কমেনি। আমার জীবন তখন অনেক কঠিন ছিল, কিন্তু আমার মামি সবসময় আমাকে আগলে রেখেছিলেন। আমার বাবা ও দাদু দাদি অনেক আগেই চলে গিয়েছিলেন, আর মামি বিয়ের পর থেকে তিনি আমার জীবনের সবচেয়ে আপনজন হয়ে উঠেছিলেন। আমাদের সম্পর্ক ছিল একেবারে নিঃস্বার্থ এবং ভালোবাসায় ভরা, যেখানে কোনো ধরনের অসম্মান বা অশালীনতার স্থান ছিল না। একদিন মামা বললেন, তুমি এই ছেলেটাকে তার খালার কাছে পাঠিয়ে দাও, আমরা এর দায়িত্ব নিতে পারব না। মামির চোখে জল এসে গেল। তিনি বললেন, আপনি কিভাবে এমন কথা বলছেন? এটি আমাদের পরিবারের একজন, আমি তাকে কখনো একা ছেড়ে দিতে পারব না। মামা রাগান্বিত হয়ে বললেন, আমার ব্যবসায় এখন অনেক চাপ, আমি আর্থিকভাবে ভালো অবস্থায় নেই, অতিরিক্ত দায়িত্ব নিতে পারব না। আমি এই কথাগুলো শুনে আরও বেশি ভেঙে পড়লাম। আমার ভবিষ্যৎ নিয়ে অন্যরা সিদ্ধান্ত নিচ্ছিল, আর আমি কিছুই করতে পারছিলাম না। মামি তখন মামার সামনে হাত জোড় করে বললেন, দয়া করে এমন অবিচার করবেন না। সে ইতিমধ্যেই অনেক বড় আঘাত পেয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তার কারণে আপনাকে কখনো কোনো সমস্যায় পড়তে হবে না। মামা তখন বললেন, তুমি বুঝতে পারছো না, আমাদের আয়ের অবস্থা খুব খারাপ, বাড়ির খরচ চালাতেই হিমশিম খাচ্ছি, আরও একজনের দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মামি তাকে বোঝানোর চেষ্টা করলেন, আমরা এই বাড়িটি ভাড়াই দিতে পারি, তাতে কিছু আয় হবে। আমার জীবন এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। বাবা মা চলে যাওয়ার পর আমি একেবারে একা হয়ে পড়েছিলাম। আমার মামা মামি আমার জন্য অনেক কিছু করলেন। তারা আমার বাড়ি এবং বাবার ব্যবসা ভাড়ায় দিয়ে আমার জন্য অর্থের ব্যবস্থা করলেন। তারা বললেন, যখন বড় হবে তখন নিজেই সবকিছু দেখাশোনা করতে পারবে। শুধু কিছু বছরের অপেক্ষা। আমি তখন মামির ঘরে থাকতে শুরু করলাম। তারা আমাকে একটি ছোট ঘর দিয়েছিলেন, যেখানে একটি সিঙ্গেল বিছানা এবং একটি আলমারি ছিল। মামা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন, নতুন পোশাকও কিনে দিলেন।
তবে আমি সবসময় চুপচাপ থাকতাম। পড়াশোনায় মন বসত না, কারণ সারাক্ষণ মা বাবার কথা মনে পড়ত। একদিন আমি নিজের ঘরে বসে কাঁদছিলাম। মামি এসে আমাকে দেখে কাছে টেনে নিলেন এবং সান্ত্বনা দিতে লাগলেন। তিনি বললেন, তুমি চিন্তা করো না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তার কথা শুনে কিছুটা স্বস্তি পেলেও আমার মনের মধ্যে সবকিছু অস্বাভাবিক লাগছিল। মামি আমার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে লাগলেন, কিন্তু আমার মনে তখনও কিছু একটা অস্বস্তি কাজ করছিল। আমি দ্রুত মামির থেকে সরে আসতে চাইলাম, কারণ আমার মনের মধ্যে এক ধরনের অজানা সংকোচ তৈরি হচ্ছিল। মামি কিছুক্ষণ ধরে আমাকে সান্ত্বনা দিয়ে কথা বলছিলেন, কিন্তু আমি তার থেকে পিছু হটতেই তিনি একটু বিরক্ত হয়ে গেলেন। তারপর তিনি আমার পোড়া হাতটা দেখে বললেন, এটা তো খুব গভীর ক্ষত, ওষুধ লাগাতে হবে। আমি তাকে বললাম, না, আমি নিজেই লাগিয়ে নেব। তারপর থেকে মামির আচরণ কিছুটা বদলে গেল। আমি তাকে আগের মতো সহজভাবে নিতে পারছিলাম না, কারণ তার আচরণে কিছু অস্বাভাবিকতা ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলেছিল। একদিন মামি বাড়ির কাজ শেষ করে আমার পাশে বসতেন সান্ত্বনা দিতে। তিনি মাঝে মাঝে কাঁধে বা পিঠে হাত বুলাতেন, আর আমি বিরক্ত হয়ে সরিয়ে দিতাম। একদিন রেগে বললাম, মামি, আমি ঠিক আছি, মেনে নিয়েছি। পড়াশোনা করতে চাই, দয়া করে একা থাকতে দিন। আমার রুক্ষ কথায় তিনি চুপচাপ চলে গেলেন এবং বললেন, রাতে তোমার জন্য বিরিয়ানি বানাবো। আমি মাথা নেড়ে বললাম, না, যা আছে তাই খেয়ে নেব। আপনার বাড়িতে থাকতে পারছি, এটাই যথেষ্ট। বুঝে গিয়েছিলাম মা বাবার স্নেহ আর ফিরবে না। মামি তখন বললেন, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, আমি তোমাকে একা ছেড়ে দিতে পারবো না। এরপর তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। রাতে মামা বাড়ি ফিরে বিরিয়ানি দেখে বললেন, আমি তো বলেছি আমাদের পরিস্থিতি বুঝে চলতে হবে। কেন এভাবে অতিরিক্ত খরচ করতে হবে? মামার কথায় আমি বিরিয়ানি খাওয়ার আগ্রহ হারিয়ে ফেললাম। আমি এ বাড়িতে থাকলেও মামার ব্যবহার আমাকে খুবই অস্বস্তিতে ফেলত। আমার আর ইচ্ছে করত না তার সাথে একসাথে বসে খেতে। মামি যখন দেখলেন আমি প্লেটে বিরিয়ানি নিলাম না, তখন তিনি বললেন, বসো, খেয়ে নাও। এই বিরিয়ানি আমি তোমার মামার টাকা দিয়ে রান্না করিনি, বাড়ি আর দোকান থেকে পাওয়া ভাড়ার টাকায় করেছি। এ কথা শুনেই মামা রেগে গেলেন। মামা টাকার কথা শুনে রেগে গিয়ে বললেন, যদি এই টাকাটা ভাগ্নের টাকা দিয়ে আসে, তাহলে আমি কেন খাবো? তারপর তিনি রাগ করে উঠে চলে গেলেন। মামি বিরক্ত হয়ে বললেন, আপনি কেন এসব নিয়ে ঝামেলা করছেন? আমি তো আপনাকে কিছু বলিনি যে আপনি খেতে পারবেন না। আপনি টাকার কথা বলেছিলেন, আমি তাই পরিষ্কার করে বললাম। কিন্তু মামা আর থামলেন না, সোজা নিজের ঘরে চলে গেলেন। আমার মনও খাওয়ার জন্য আর থাকল না। আমি উঠতে চাইলাম, কিন্তু মামি আমার হাত ধরে বললেন, এটা তো তোমার মামার রোজকার ব্যাপার, তুমি বসো, আমি তোমার জন্যই তো বিরিয়ানি রান্না করেছি। এই বলে তিনি একটি লোকমা আমার মুখের কাছে আনলেন। আমি মন না চাইলেও খেয়ে নিলাম। এরপর আমি নিজেই প্লেটে বিরিয়ানি নিতে গেলাম, কিন্তু মামি বললেন, আজ আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো। তারপর তিনি নিজেই আমাকে খাওয়াতে শুরু করলেন। কিন্তু এক অস্বস্তিকর বিষয় আমার মনকে নাড়া দিল। মামি এক লোকমা আমার মুখে দিতেন, আরেকটি নিজে খেতেন। তিনি অনবরত আমাকে এক দৃষ্টিতে দেখছিলেন, যা আমার জন্য বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল। যদিও তিনি আমার মামি ছিলেন, তবু তার আচরণ আমাকে বেশ অদ্ভুত লাগছিল। তিনি হঠাৎ বললেন, তুমি তোমার বয়সের তুলনায় অনেক পরিণত দেখাচ্ছ। মামি একদিন বললেন, তোমার চেহারা তোমার বাবার মতো দেখতে অনেকটাই মিল। তোমার বয়স 17 হলেও দেখতে 20 বছরের মতো লাগছে। ক্লাসের মধ্যে আমার উচ্চতা এবং চেহারার জন্য পরিচিত ছিলাম। মামি দেখতে সুন্দরী ছিলেন, তবে মামা সাধারণ চেহারার মানুষ ছিলেন। মামা ছিলেন অনেকটা রাগী স্বভাবের এবং মামা মামির মধ্যে সবসময় ঝগড়া করে থাকত। তাদের বিয়ের 5 বছর পার হলেও সন্তান হয়নি, যার কারণে তাদের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়ে গিয়েছিল। একদিন আমি গোসল করে বের হচ্ছিলাম, তোয়ালে দিয়ে চুল মুছছিলাম। তখনই মামি আমার ঘরে এসে জিজ্ঞেস করলেন, নাস্তা কি খাবে? আমি তাড়াতাড়ি করে বললাম, মামি, যেটা আপনি প্রতিদিন বানান সেটাই ঠিক আছে। চুল তখনও ভেজা ছিল, তাই তোয়ালে বিছানায় ফেলে আমি চিরুনি দিয়ে চুল ঠিক করছিলাম, কারণ স্কুলে দেরি হয়ে যাচ্ছিল। মামি তখন বললেন, তুমি নিজের দিকে একটুও খেয়াল রাখো না, এবং বলেই আমার হাত ধরে আমাকে বিছানায় বসালেন। তারপর তোয়ালে নিয়ে আমার চুল মুছতে লাগলেন। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলো, কারণ আমি তখন ছোট ছিলাম না যে আমার সবকিছু মামি করবেন। আমি যখন মামিকে থামাতে যাচ্ছিলাম, ঠিক তখনই দরজা খুলল এবং মামা সামনে এসে দাঁড়ালেন। মামার চোখ লাল হয়ে গেল, মনে হচ্ছিল তিনি খুব রেগে গেছেন। তিনি চিৎকার করে বললেন, তোমার কাছে এসবই গুরুত্বপূর্ণ? আমার জন্য তোমার সময় নেই?
বাইরে এসো, আমাকে নাস্তা দাও। এটা বলে তিনি চলে গেলেন। আমি মামিকে বললাম, আমি নিজেই আমার চুল শুকাতে পারবো। আপনি মামাকে নাস্তা দিন। তারপর তোয়ালে তার হাত থেকে নিয়ে বিছানায় ফেলে দিলাম। নিজের চুল ঠিক করে ব্যাগ তুলে নিলাম এবং নাস্তা না করেই ঘর থেকে বের হতে গেলাম। কিন্তু দরজার কাছে পৌঁছে হঠাৎ থেমে গেলাম, কারণ ঘরে মামা মামি ঝগড়া করতেছিলেন। মামা মামিকে বলল, তুমি এখন অন্যরকম হয়ে গেছ। কুনাল আর ছোট বাচ্চা নয় যে তুমি তার ঘরে হুট করে ঢুকে পড়বে। সে এখন বড় ছেলে, আর তুমি তার ঘরে যাচ্ছ, এমন কাজ করছো যা তুমি আমার সঙ্গেও কখনো করনি। এরপর মামা একটি এমন সত্যি কথা শোনালেন যা শুনে আমার মাথা ঘুরে গেল। কিছুক্ষণ আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এটি এমন একটি ঘটনা ছিল যা আমি কখনো ভাবিনি। যাই হোক, আমি গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমার পা স্কুলের দিকে এগোচ্ছিল, কিন্তু আমার মাথায় অন্য কিছু ঘুরছিল। কিছুতেই আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছিলাম না। এক সময় মনে হলো হয়তো মামা মিথ্যা বলছেন। যা তিনি ভাবছেন তা আসলে ঘটেনি। হয়তো তিনি রাগের মাথায় এসব কথা বলছেন। দিনভর স্কুলে আমার মনোযোগ ছিল না। ক্লাসে উপস্থিত থাকলেও আমার চিন্তা ছিল অন্য কিছু নিয়ে। বাড়ি ফিরে আমি বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবলাম। তারপর সিদ্ধান্ত নিলাম, যত দ্রুত সম্ভব আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু এরপর যা ঘটল তা আমার জন্য অনেক বড় ধাক্কা ছিল। প্রতিরাতে মামি আমাকে দুধের সাথে বাদাম খেতে দিতেন এবং বলতেন, এটা খেয়ে ঘুমাতে যাও, তোমার মাথা আরও তীক্ষ্ণ হবে। প্রতিদিন আমি বাদাম খেয়ে দুধ পান করতাম। তারপর বড় একটি ঘটনা ঘটল। আমি গভীর ঘুমে ডুবে গিয়েছিলাম, কিন্তু সকালে উঠে ফ্রেশ হওয়ার পরিবর্তে নিজেকে আরও ক্লান্ত ও ভারী অনুভব করতাম। যখন আমি দুধ পান করতে অস্বীকার করতাম, তখন মামি আমাকে ধমক দিয়ে বললেন, এটা মামার টাকায় আনা নয়, তোমার বাবার বাড়ি আর দোকান ভাড়ার টাকায় কেনা হয়েছে, যাতে তোমার শরীর খারাপ না হয়। আমি বললাম, আমার ইচ্ছে করছে না। কিন্তু তিনি আমার কাঁধে হাত রেখে দুধের গ্লাস আমার মুখের সামনে ধরে বললেন, সাবাস, দুধটা খেয়ে নাও। বাধ্য হয়ে আমাকে সেই গ্লাসে দুধ পান করতে হলো। আমার পরীক্ষার সময় ঘনিয়ে আসছিল, তাই আমি রাতে পড়াশোনা করার সিদ্ধান্ত নিলাম। মামি তখন ঘর থেকে চলে গিয়েছিলেন। আমি দরজা বন্ধ করে বই খুলে বসেছিলাম। কিন্তু হঠাৎ করে আমার উপর এক ধরনের ভারী ঘুমের আস্তরণ নেমে এলো। আমি ঘুমাতে চাইনি, পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু চোখের পাতাগুলো যেন নিজের নিয়ন্ত্রণে ছিল না। একটু পরেই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। রাতের কোনো এক সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। শরীরে অদ্ভুত অনুভূতি হচ্ছিল, কিন্তু আমি সেই অনুভূতিটা ঠিক কী তা বোঝাতে পারছিলাম না। আমি খুব গভীর ঘুমে ছিলাম, এতটাই গভীর যে বুঝতে পারছিলাম কেউ যেন অদ্ভুত কোনো শব্দ করছে। হয়তো সেটা বিড়ালের ছিল, কিন্তু ঘুমের কারণে পুরো বিশ্বাসটা পরিষ্কার হচ্ছিল না। সকালে যখন জেগে উঠলাম, আমার শরীর খুবই ভারী লাগছিল। বিছানায় উঠে বসলাম, দেখলাম আমার বইগুলো বিছানা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল না। কারণ পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু বিছানার উপর কোনো বই ছিল না, যা আমার মনে এক ধরনের অস্বস্তি তৈরি করল। আরেকটি বিষয় আমাকে অবাক করল, সেটা হলো বিছানার চাদরটা একপাশ থেকে এলোমেলো হয়েছিল। আমার মাথা তখনও একটু ঘুরছিল, ঘুমের ভাব পুরোপুরি কাটেনি। ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিজেকে একটু সতেজ করলাম। আমি যখন আবার ঘরে ফিরে এলাম, দেখি বিছানায় একটি সোনার টপস পড়ে আছে, যা কোনো নারীর হতে পারে। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার ঘরে কিভাবে একজন নারীর কানে টপস আসতে পারে? আমি সেটি হাতে তুলে নিলাম এবং সে বিষয়ে ভাবতে শুরু করলাম। ঠিক তখনই দরজা খুলল, আর মামি দ্রুত ঘরে ঢুকলেন। আমি তাড়াতাড়ি টপসটি মুঠোয় লুকিয়ে ফেললাম। আমি বললাম, জি মামি, কি বলছিলেন? তিনি খুবই অস্থির দেখাচ্ছিলেন। তবে ভেজা চুল দেখে মনে হলো তিনি কিছুক্ষণ আগে স্নান করে এসেছেন। তিনি বললেন, না কিছু না, আমি তোমার ঘরের চাদর ঠিক করতে এসেছিলাম। আমি বললাম, থাক মামি, আমি নিজেই করে নেব। কিন্তু তিনি জোর দিয়ে বললেন, না না, আমি করে দিচ্ছি। তুমি কেন করবে? আমি তখন বললাম, মামি, রাতে পড়তে পড়তে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার বইগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু সকালে সবকিছু ঠিকঠাক দেখলাম। তিনি বললেন, হ্যাঁ, আমি তোমার ঘরে এসেছিলাম। তুমি তখন গভীর ঘুমে ছিলে, তাই আমি তোমার বইগুলো তুলে টেবিলে রাখি। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কিন্তু মাথায় কিছু অদ্ভুত চিন্তা ঘুরছিল। ঠিক তখনই আমার দৃষ্টি মামির কানের দিকে গেল, আর আমি বিস্মিত হয়ে পড়লাম। তার এক কানে টপস ছিল, কিন্তু অন্য কানে কিছুই ছিল না। আমি অবাক হয়ে বললাম, মামি, আপনার টপস কোথায়? মামি তৎক্ষণাৎ নিজের কানের দিকে তাকালেন এবং বললেন, মনে হয় কোথাও পড়ে গেছে, হয়তো ঘরেই কোথাও আছে।
আমাদের বাড়িতে এমন কেউ আসে না যে চুরি করে নিয়ে যাবে। আমি হাত বাড়িয়ে দিলাম, আর তিনি আমার মুঠো খুলে দেখলেন যে সেই টপস আমার হাতেই ছিল। এটি দেখে মামি আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। অদ্ভুত ব্যাপার হলো, মামি একবারও জিজ্ঞেস করলেন না এই টপস আমার কাছে কোথা থেকে এলো। তিনি চুপচাপ টপস নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু আমার মাথায় অনেক চিন্তা ঘুরছিল, এটা আসলে কি ঘটল। এরপর থেকে আমি মামির সঙ্গে আরও বেশি দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। এই ঘটনা ঘটার প্রায় 1 মাস পর মামির শরীর খারাপ হতে শুরু করল। তিনি যা খেতেন বা পান করতেন তা আর হজম হতো না। সারাদিন তিনি শুয়ে থাকতেন, কাজও করতে পারতেন না। মামা পুরো বিষয়টা নিয়ে খুবই অস্থির ছিলেন এবং বললেন, তুমি জানো, তুমি অসুস্থ হলে পুরো বাড়ি অগোছালো হয়ে যায়। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু মামি বললেন তিনি ডাক্তার দেখাবেন না, বাড়ির ওষুধেই সেরে উঠবেন। 3 দিন কেটে গেল, কিন্তু মামির স্বাস্থ্যের কোনো উন্নতি হলো না। আমি বললাম, মামি আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, কিন্তু তিনি অস্বীকার করলেন। তবে যখন তার অবস্থা আরও খারাপ হলো, তখন মামা তাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার দেখানোর পর যখন তারা বাড়ি ফিরলেন, মামার প্রচণ্ড রেগেছিলেন। উঠানে ঢুকেই মামির সঙ্গে তর্ক শুরু করলেন। তিনি চিৎকার করে বললেন, আমাকে বলো তুমি এই অপরাধ কখন করেছ? তুমি কিভাবে আমার সঙ্গে এমন করতে পারলে? আমি কিছুই বুঝতে পারছিলাম না, মামা কেন এত রেগে আছেন। মামি তখন অসুস্থতার কারণে খুব দুর্বল হয়ে পড়েছিলেন, আর তার মুখের রঙও ফিকে হয়ে গিয়েছিল। আমি বললাম, মামা আপনি দেখছেন না মামির শরীর খারাপ, আপনি কেন তাকে এমন বকাঝকা করছেন? আমার কথা শেষ হওয়ার আগেই মামা আমার মুখে একটি জোরালো চড় মারলেন। মামা রেগে ফেটে পড়ে বললেন, এই সমস্ত ঝামেলার মূল তুই। তোর লজ্জা নেই? নিজের মামির সঙ্গে এমন কাজ করছিস। এ কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, আপনি এসব কি বলছেন? মামা বললেন, এই হলো আসল সত্যি। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, এটা তো আপনার স্ত্রী। যদি তিনি মা হতে চলেন তাহলে আপনার খুশি হওয়া উচিত। এতদিন ধরে আপনি নিঃসন্তান ছিলেন, আর এখন যদি আল্লাহ আপনাকে সন্তান দান করেন, তাহলে আপনি আনন্দিত হওয়ার বদলে উল্টো আমার উপর দোষারোপ করছেন। আপনি ঠিক আছেন তো? মামি আমার মাসুম। আমি কিভাবে এমন কিছু করতে পারি? এটি অসম্ভব। আমার কথা শেষ হতেই মামা বললেন, আমি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখি না। আমি এক নিঃসন্তান পুরুষ, আর সে তোমার মামি, তোমার মা নয়। আমার সামনে নিষ্পাপ সাজতে এসো না। যা কিছু তোমরা দুজন করেছ, আমি কখনো এই মহিলাকে আমার জীবনে আর রাখতে পারব না। আমি বুঝতে পারছিলাম না, যেন আমার মাথায় কেউ বোমা ফাটিয়ে দিল। এ ধরনের কথা সেই দিনই মামা মামির সঙ্গে বলেছিলেন যখন আমি স্কুলে যাচ্ছিলাম। সেই সময় আমি থেমে গিয়েছিলাম, কিন্তু এই কথাকে এত গুরুত্ব দিইনি। ভেবেছিলাম মামা রাগের মাথায় বলছেন। আসল সত্যি এমন হতে পারে না। আমি তখনও এই চিন্তাগুলো থেকে মুক্তি পাইনি যখন মামা মামিকে তালাক দিয়ে বললেন, এখনই বেরিয়ে যাও এখান থেকে। মামা আমাদের দুজনকে জোর করে বের করে দিলেন। মামি তখন কাঁদতে কাঁদতে ভেঙে পড়ছিলেন। সেই মুহূর্তে আমি কোনো প্রশ্ন করতে পারিনি, তাই মামিকে নিয়ে আমি আমার বাড়িতে চলে এলাম। সেখানে ভাড়াটিয়াদের 2 দিনের সময় দিলাম বাড়ি খালি করার জন্য। আমি মামিকে নিয়ে ঘরে বসেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কিভাবে কথাটা শুরু করব। আমি বললাম, আপনি হয়তো আমাকে এমন কিছু খাইয়ে অপরাধে জড়িয়েছেন। কিন্তু কেন? হ্যাঁ, আপনি আমার মা নন, কিন্তু আমি আপনাকে সবসময় মায়ের মতোই সম্মান দিয়েছি। কেন আপনি এমন কিছু করলেন? আমি সবসময় মামিকে মায়ের মতো সম্মান দিয়েছি, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। কেবল আমাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগলেন। ভাড়াটিয়ারা চলে গিয়েছিল, আর সেই বাড়িতে শুধু আমি আর মামি ছিলাম। আমি মামিকে বললাম, এই ভুল মিটিয়ে ফেলুন। আমি কোনো সম্পর্ক মানি না, আমি কিছুই বুঝি না। তবুও মামি কোনো উত্তর দিলেন না। কয়েক মাস এমনই কেটে গেল, কিন্তু যখন তাদের বাড়িতে একটি কন্যা সন্তানের জন্ম হল, তখন তারা তার ডিএনএ পরীক্ষা করালেন এবং সেটা তার স্বামীর সঙ্গে মিলে গেল। এরপর মামি আমাকে পুরো সত্যি বললেন। তিনি বললেন, আমার স্বামী নিঃসন্তান ছিলেন, তবে তার চিকিৎসা সম্ভব ছিল, কিন্তু তিনি কখনো চিকিৎসা করাতে রাজি হননি। আমি গোপনে তাকে হাকিমের ওষুধ খাওয়াতাম, আর ওষুধ খাওয়ার পর তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন। তাই আমি তোমাকে ঘুমের ওষুধ দিতাম, যাতে তুমি ঘর থেকে বের না হও। এই বাচ্চাটি আমার স্বামীর সন্তান। আমি জানতাম, তাকে আগে থেকেই বোঝাতে পারতাম না। তাই আমি তাকে বলেছিলাম, এই সন্তান তোমার, তুমি চাইলে ডিএনএ পরীক্ষা করিয়ে নাও। যদি প্রমাণ হয় যে সে তোমার সন্তান নয়, তুমি আমাকে তালাক দিতে পারবে।
কিন্তু যদি সে তোমার সন্তান হয় তাহলে আমাকে তোমার স্ত্রীর মতো গ্রহণ করবে। তালাকের সময়ও মামা বলেছিলেন, যদি এই সন্তান আমার না হয় তবে আমি তালাক দেব। এখন যখন প্রমাণিত হয়েছে যে এই মেয়ে তার সন্তান, তখন তালাক কার্যকর হয়নি। মামা মামিকে ফিরিয়ে নিতে আসছিলেন, কিন্তু আমি যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। আমি বললাম, আমি আমার বাড়িতে একাই থাকতে পারব, আমার বাবার ব্যবসাও সামলাতে পারব। আমি চাই না আমার জন্য আপনার জীবন কোনো সমস্যায় পড়ুক। মামি আমাকে বললেন, যদি তুমি ভাবো আমি তোমার সঙ্গে কোনো ভুল করেছি, তা সত্যি নয়। আমি তোমাকে সবসময় আমার ছেলের মতোই ভালোবেসেছি। সেই দিন যে টপস পড়েছিল সেটা সম্ভবত আমি তোমার বই তুলতে গিয়ে ফেলে দিয়েছিলাম। কিন্তু এখন সব ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে, তবুও আমি মামির কথায় রাজি হলাম না এবং আমি নিজের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। আমার যা সঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছিলাম। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।